40 টাকা, 40 টাকা বিরিয়ানি। যাতে হবে না অন্য দামি খাবার। সব ধান তো নষ্ট হয়ে গিয়েছে। হে ভগবান, এমনিতেই মাথার উপর থেকে ছাদ তুলে নিয়েছো, তার উপর ফসল একদমই হয়নি। কিভাবে যে সব চলবে কে জানে। মনের দুঃখে দীপ সাইকেল ঘুরিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। ক্ষীণ সুরে দূর থেকে ভেসে আসছে বিরিয়ানি বিক্রেতার প্রচার শব্দ। চারিদিকে ভরা নিস্তব্ধতা, শুধু শোনা যায় জোনাকির ডাক আর ওই প্রচার গাড়ির শব্দ। কিছুটা এগিয়ে যাওয়ার পর দীপ দাঁড়িয়ে দূর থেকে দেখল দু একজন গ্রামবাসী বিরিয়ানির ঠেলার কাছে বিরিয়ানি কিনছে। এভাবে গ্রামবাসীকে ঠকিয়ে আর ভয় দেখিয়ে কতদিন চলবে? লোকের ক্ষতি করে কেউ কোনোদিনও বড় হতে পারেনি, আর পারবেও না। সবকিছু যেদিন সামনে আসবে সেদিন দেখব শালা পাষণ্ড। 40 টাকা বিরিয়ানি। যাতে হবে না অন্য দামি খাবার, মাত্র 40 টাকা বিরিয়ানি। আরে গরম গরম বিরিয়ানি। কোথায় গিয়েছিলি রে? আর বলো না মা, চাষের জমিতে গিয়েছিলাম। ফসল একদমই হয়নি গো, সব নষ্ট হয়ে গেছে। এবার যে কোথা থেকে কি হবে, চাল কেনার সেরকম তো কোনো টাকা পয়সাও নেই। তোর বাবা চলে যাওয়ার পর থেকে সবকিছুই যেন খালি হয়ে গেছে। একদিকে চাষের জমিতে ফসল ভালো হয়নি, ঘর চালানোর জন্য বাড়িতে পয়সা কড়িও নেই। ঘরের এক কোণে সন্ধ্যা প্রদীপ দপদপ করে জ্বলছে। জানলার ওপার থেকে ফুরফুর করে বাতাস যেন দুঃখের ছোঁয়া দিয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ মা আর ছেলে মনের দুঃখে ঘরের মেঝেতে নিস্তব্ধ হয়ে বসে রইল। আচ্ছা শোন, একটা কাজ করলে কেমন হয়? তোর বাবা যেখানে বিরিয়ানি নিয়ে বসতো, তুই ওখানেই বিরিয়ানি নিয়ে বস না, আমি বানিয়ে দেব। কিন্তু মা, আবার আমি ও বিরিয়ানি নিয়ে বসবো? মানুষজন পছন্দ করবে তো? আর যদি না চলে? এমনিতে তোর বাবার গ্রামে নামডাক ভালোই ছিল। অনেকজন তোর বাবার দোকানে বিরিয়ানি খেতে খুব ভালোবাসতো। গ্রামবাসীর মুখ থেকে শোনা যায় মানুষটা চলে যাওয়ার পর থেকে গ্রামে আর কেউ ভালো বিরিয়ানি নাকি বানাতে পারছে না। কিন্তু মা, ওই পছন্দটা যদি আবার কোনো রকম বাধা দেয়? কিচ্ছু হবে না, ভগবানের ওপর ভরসা রাখ, যা হবে ভালোর জন্যই হবে। কাল সন্ধ্যায় আমি বানিয়ে দেব বিরিয়ানি, তুই ওখানে নিয়ে যাস। হ্যাঁ ঠিক আছে মা, যেমন তোমার ইচ্ছে। 40 টাকা, 40 টাকা বিরিয়ানি। যাতে হবে না অন্য দামি খাবার, মাত্র 40 টাকা বিরিয়ানি। আরে গরম গরম বিরিয়ানি, খেয়ে যাও খেয়ে যাও। নিয়ে যান নিয়ে যান। আরে আসুন আসুন, এসে যান, খেয়ে যান। আসুন কিঙ্কর আর ভজা সমস্বরে চিৎকার করছে। তাদের বিরিয়ানির ঠেলা জলজল করছে লাল আলোয়। কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, কিন্তু কারোর মুখে আগ্রহের কোনো ছাপ নেই। অন্য দামি খাবার। হঠাৎই আরেকটা চিৎকার ভেসে এলো রাস্তার উপাস থেকে। 50 টাকা গো, 50 টাকা, 50 টাকায় বিরিয়ানি। আসো আসো, খেয়ে যাও। 50 টাকা গো, 50 টাকা। সবাই ঘুরে তাকালো। দীপ দাঁড়িয়ে আছে তার বাবার পুরনো দোকানে, 50 টাকা সামনে গো, 50 বিরিয়ানির টাকা, হাড়ি। 50 টাকায় বিরিয়ানি। সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। এই দীপ না, শিবুর ছেলে তো? ও ওখানে দোকান খুলেছে নাকি? 50 টাকা। এক মুহূর্তেই দৃশ্যটা যেন বদলে গেল। যারা কিঙ্করের দোকানের সামনে দাঁড়িয়েছিল তারা দৌড়ে গেল দীপের দোকানে। বাহ, ভালোই হয়েছে। ছেলেটা বাবার মতোই সুস্বাদু বিরিয়ানি বানাবে। আর দেখতেও তো শিবুর মতোই সুন্দর। কয়েকজন একসঙ্গে হেসে উঠল, অর্ডার দিতে শুরু করলো একের পর এক। দীপ, বাবা কেমন ছিল রে? তোরা তো খুব কষ্টে ছিলি। একজন দয়াময় কণ্ঠে জিজ্ঞেস করলো। দীপ একটু থামলো, গভীর দৃষ্টিতে তাকালো সবার দিকে। তারপর ধীরে ধীরে বলল, বাবা শুধু ভালো বিরিয়ানি রাঁধতো না, ভালো মানুষও ছিল। কিন্তু ভালো মানুষ হলেই যে
সবাই ভালোবাসবে তা তো আর নয়। কেউ কেউ সহ্য করতে পারতো না। সবাই চুপ হয়ে গেল। দীপের চোখে এক অজানা আগুন জ্বলছে। তোমাদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদে বাবার ব্যবসা বেশ ভালোই জমে উঠেছিল। বাবা যে কত ভালো মানুষ ছিল তা তো তোমরা আমার থেকেও ভালো জানো। কিন্তু ঠিক সেই সময় একটা খবর এলো, জেল থেকে ছাড়া পেয়েছে ওই কিঙ্কর আর ওর ওই চেলাটা, নাম ওর ভজা। গ্রামের কয়েকজন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে দীপের কথাগুলো শুনছিল। গ্রামের গুন্ডা আবার বেরিয়ে এসেছে শুনে সবাই একটু ভয় পেয়েছিল ঠিকই। কিঙ্কর নাকি এবার ভালো মানুষ হতে চায়, সে একটা বিরিয়ানির দোকান খুলেছে। ভাবলাম ভালোই তো, মানুষ বদলাচ্ছে। কিন্তু তার দোকানটা খুললো কোথায়? ঠিক আমার বাবার দোকানের কাছাকাছি, শ্মশানের দিকে যাওয়ার রাস্তাটায়। যাতে হবে না অন্য 50 টাকা দামি বিরিয়ানি, খাবার। 50 টাকা বিরিয়ানি, খেয়ে যান খেয়ে যান। কি করছেন? আরে এসো এসো। শিবু হাত দিচ্ছে, তার গলায় চিরচেনা মিষ্টতা। তার সামনে ভিড় জমেছে, কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে চেয়ে আছে। অন্যদিকে কিছুটা দূরে কিঙ্কর আর ভজা চিৎকার করছে, দাম কম মান ভালো, খেয়ে যাও গো খেয়ে যাও। 40 টাকা বিরিয়ানি, 40 টাকা বিরিয়ানি, দাম কম মান ভালো, খেয়ে যাও গো খেয়ে যাও। 50 টাকা অনেকদিন ভালো বিরিয়ানি খাইনি, 40 টাকা চল বিরিয়ানি, খেয়ে আসি। 40 টাকা বিরিয়ানি, 40 টাকা একটা খাবি তো দাম আগে। কম, সঙ্গে সঙ্গে সে রেগে উঠে বলল, ওই পছন্দটার দোকান থেকে খাবি? পাপ কখনো পাপকে ছাড়ে না। চল শিবুদার দোকানে যাই, ওখানে বিরিয়ানি যেমন সুস্বাদু তেমনি শিবুদার ব্যবহারও খুব মিষ্টি। গ্রামবাসীরা শিবুর দোকানের দিকে এগিয়ে গেল। কিঙ্কর আর ভজা হতবাক হয়ে তাকিয়ে রইল। ওস্তাদ, এইভাবে তোমার ব্যবসা কখনোই জমবে না। কিঙ্কর রাগে দাঁত কিড়মিড় করে বলছে, কি বলতে চাইছিস? ভজা একটু এগিয়ে এসে কণ্ঠস্বর একটু নামিয়ে বলল, তুমি এত বড় বড় পাপ করেছো, আর একটা পাপ করলেই বা ক্ষতি কি? শিবুকে সরিয়ে দাও, আমি বলছি শোনো, শিবুকে সরিয়ে দাও, সমস্যা সব মিটে যাবে। তুই ঠিকই বলছিস ভজা। ওই শিবু বেঁচে থাকতে আমার ব্যবসা চলবে না। তবে কি ঠিক? এক রাতে ডেকে নেব, খেলা শেষ। কিঙ্কর তাকিয়ে রইল, তার ঠোঁটে বিকৃত হাসি ফুটে উঠেছে। বাবা, ব্যাপারটা কিন্তু ভালো লাগছে না। কেন রে, কি হয়েছে? আমাদের দোকানটা যে এত জমে উঠেছে এটা কিন্তু অনেকে সহ্য করতে পারছে না। অনেকে মানে কে? আমি কিঙ্কর আর ভজার কথা বলছি বাবা। দীপ একটু নিচু গলায় বলল, ওরা খুব ভয়ঙ্কর লোক। গ্রামের সবাই তোমায় ভালোবাসে, কারণ তুমি শুধু ভালো বিরিয়ানি বানাও না, ভালো মানুষও। কিন্তু এই ভালোবাসাটাই ওদের যেন ঠিক সহ্য হচ্ছে না। বোকা ছেলে, মানুষের ভালোবাসাই তো আমাদের শক্তি। এটা ছাড়া ব্যবসা কখনো বড় হতেই পারে না। দীপ অন্যমনস্ক হয়ে বলল, কিন্তু সবাই তো তোমাকে ভালোবাসে না বাবা, একটু সাবধানেই থেকো। শিবু তার ছেলের মাথায় হাত রাখল। ভগবান তো আছেন, সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করিস না। আজ সারাদিন দারুণ কেনা বেচা হয়েছে। দোকান বন্ধ করার সময় শিবু খেয়াল করল, আজ কিঙ্কর আর ভজা দোকান খোলেনি। কিছুটা অবাক হলেও ব্যাপারটাকে সে পাত্তা দিল না। রাত বাড়ল, হালকা ফুরফুরে বাতাস বইছে। শিবু একা মেঠো পথ ধরে বাড়ি ফিরছে। চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ পেছন থেকে একটা শক্ত হাত শিবুর গলাটাকে চেপে ধরল।
শিবু ছটফট করছে, সে কিছু বলতে যাচ্ছে, ঠিক তখনই সামনে এগিয়ে এলো কিঙ্কর। তার মুখে সেই পুরনো বিঘ্নিত হাসি। কিছু বলবি শিবু? কিছু বলবি? শিবুর চোখ বিস্ফারিত, দম বন্ধ হয়ে আসছে। না থাকবে তুই, না থাকবে তোর বিক্রি। এখন এই গ্রামে একটাই বিরিয়ানি দোকান থাকবে, কিঙ্করের বিরিয়ানির দোকান। 40 টাকা বিরিয়ানি। এক নিমেষে ঠাস করে ছুরিটা বসিয়ে দিল শিবুর পেটে। সে ঢলে পড়ল মাটিতে, রক্ত মাটিতে মিশে যেতে লাগলো। কিঙ্কর আর ভজা বিকট হাসিতে ফেটে পড়েছে। রাতের অন্ধকার ঘিরে নিল শিবুর নিঃশ্বাস। গ্রামের লোকজন চুপচাপ দাঁড়িয়ে, চোখের কোণে জল চিকচিক করছে। পরদিন সকালে শ্মশানের কাছে বাবার দেহটা পড়েছিল। রটিয়ে দেওয়া হলো কোনো অপদেবতা বা ভূতের কাজ, কিন্তু সত্যিটা আমি জানতাম। সবাই অবাক হয়ে শুনছে, কারোর কারোর চোখ লাল হয়ে উঠেছে। বাবা মারা যাওয়ার পর আমরা প্রায় ভেঙে পড়েছিলাম কাকা, কিন্তু কাল রাতে মা বলল, লোকেরা তো তোর বাবাকে ভালোবাসতো, তুই কেন দোকানটাকে চালু করছিস না? তখন আর কি ভাবলাম, বাবার মতো আমিও যদি ব্যবসাটা শুরু করি, তাহলে হয়তো খুব একটা মন্দ হবে না। ঠিক বলেছিস রে ছেলে, ঠিক বলেছিস। আমরা তোর পাশে আছি, তুই দোকানটাকে চালিয়ে যা, একদম বন্ধ করবি না, চালিয়ে যা, বুঝলি তো দীপ, চালিয়ে যা। দীপের চোখ আগুনে জ্বলজ্বল করছে। সে ধীর গলায় বলল, বাবার হত্যার বিচার আমি চাই, তবে তার আগে বাবার স্বপ্নটাকে পূরণ করব। দীপকে সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে সবাই চলে গেল দোকান ছেড়ে। রাত অনেকটা গভীর হয়েছে, চারপাশ নিস্তব্ধ। দীপের মনে হলো এখন আর কোনো গ্রামবাসী বিরিয়ানি খেতে আসবে না। মনে মনে খুব আনন্দ বোধ করছিল সে। আজ কিছু লোক হলেও বিরিয়ানি খেয়ে গেছে তার কাছ থেকে। বাবার মতোই সে একজন সফল বিরিয়ানি বিক্রেতা হয়ে উঠবে এবং আরও গ্রামবাসীদের ভালোবাসা পাবে। বিরিয়ানির ঠেলা বন্ধ করে বাড়ির দিকে রওনা দিতে যাবে, ঠিক সেই সময় কিঙ্কর আর তার চেলা ভজা তার রাস্তা ঘিরে দাঁড়ায়। কি রে, কোথায় যাচ্ছিস? কি ভেবেছিস আজ তুই আর বাড়ি ফিরতে পারবি না, তাই তো সর্দার? ঠিক তো? আরে একদম ঠিক, একদম ঠিক। দেখো কাকা, তুমি যেটা করছো তার বদলা তো আমি নেব, শুধু আগে বাড়ির যে সমস্যাগুলো চলছে সেটা কিছুটা মিটিয়ে নিই, তারপর আমি তোমায় দেখছি। এই এই কিরে ভজা, ছোট বাচ্চা ছেলেটার মুখে বোল ফুটেছে, বুঝেছিস? এ আবার আমায় ভয় দেখাচ্ছে, আমায় ভয় দেখাচ্ছে। কাকা, ভয় আমি মোটেও দেখাচ্ছি না। চুপ কর, কোনো কথা বলিস না। বাচ্চা ছেলে, তার মুখে আবার বড় বড় কথা, বাবার থেকেও বড় কথা। মনে রেখো কাকা, আমাকে শিবু সরকারের ছেলে মনে রেখো। এই ভজা, যা, ওকে গিয়ে ধরতো, যা। সাথে সাথে ভজা ছুরি বের করলো, দ্বীপের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। দ্বীপ ভয় পেয়ে দৌড় দিল শ্মশানের দিকে। তোমরা এসব কি করছো? ভগবান তোমাদের কোনোদিনও মাফ করবে না কাকা, তিনি সব দেখছেন, তিনি সব দেখছেন। তোমার এই পাপের বোঝা নিয়ে তুমি বেশি দিন বাঁচতে পারবে না, তিনি তোমাদের বাঁচতে দেবে না। এটা করো না কাকা, বাঁচাও, কি আছো, আমাকে বাঁচাও। কিছুটা যাওয়ার পরেই হোঁচট খেয়ে পড়লো শ্মশানের এক কোণে। কিঙ্কর আর ভজা হাসি মুখে দুজনে হাতে দুটো ছুরি নিয়ে এগিয়ে চলল দ্বীপের দিকে। ঠিক সেই সময় কোথা থেকে যেন এক জমাট বাতাস চারিদিকে বইতে লাগলো, আর উদয় হলো এক কালো আত্মার।
কিঙ্কর আর ভজা থমকে দাঁড়ালো আর সেই আত্মার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। বাবা, বাবা তুমি তুমি বাবা? হ্যাঁ রে, আমি বোকা ছেলে। এদের পাপের বোঝা অনেক হয়ে গেছে, তাই এদের পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। আমি অবতরণ হয়েছি, তুই ভয় পাস না। কি রে তুই? শিবু, শিবু তুই কিভাবে? আমি মানতে পারছি না। আমি রে বোকা, তোরা আমাকে হত্যা করলি, কিন্তু আমি তোদের কোনো ক্ষতি করিনি। এখনো পর্যন্ত কোনো পুণ্যের কাজও তোরা করিসনি, আর আজ কিনা তোরা আমার ছেলেকেই হত্যা করতে চলেছিলি। বেঁচে থাকার তোদের আর কোনো অধিকার নেই। দীপ এক দৃষ্টে বাবার দিকে তাকিয়ে আছে। কিঙ্কর আর ভজা ভয় পেয়ে গ্রামের দিকে ছুটে পালাতে যাবে ঠিক সেই সময়। কি করছো? এই শিবু, শিবু কি করছিস তুই? আমাদের ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। তোর ছেলেকে কিছু করবো না, ছেড়ে দেবো। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। কালো ধোঁয়াটা সাথে সাথে এক ঘূর্ণিঝড়ের আকার নিল। ওদের দুজনকেও সেই ঘূর্ণিঝড়ের মধ্যে টেনে নিয়ে নিল। এইভাবে কিছুক্ষণ চলার পর কালো ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল, আর মাটিতে ছিটকে পড়ল একদিকে কিঙ্কর আর অন্যদিকে ভজার মুন্ডু, আর অপরদিকে ওদের নিথর দেহ। দীপ মনের আনন্দে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিল।